হ্যালো। জি স্যার। স্যার শোনা যায়। আচ্ছা, ওকে। তো আমরা গতদিন দেখছিলাম যে রাপচার অফ অক্সিজেন হাইড্রোজেন বন্ড, আর আজকে দেখবো রাপচার অফ কার্বন হাইড্রোজেন বন্ড অফ অ্যালকোহল। ব্যাপারটা সেরকম যে ধরো আমি যদি এরকম একটা অ্যালকোহলের স্ট্রাকচারের কথা বলি, যেখানে কার্বন হাইড্রোজেন একটা OH বন্ড আছে, আর এদিকে তিনটা হাত, আমি তিনটা হাতে কি আছে বললাম না, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন থাকতে পারে, আবার তিনটা হাতে তিনটা অ্যালকাইল থাকতে পারে, দুইটা হাতে অ্যালকাইল একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে অ্যালকাইল দুইটা হাতে হাইড্রোজেন, নানান কম্বিনেশন হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, এরকম একটা স্ট্রাকচার। এখন তাহলে বন্ড রাপচার হবে কোনটা, এটা রাইট। তাহলে যদি এটা রাপচার হয়, তাহলে এখন হাইড্রক্সিল বন্ডটা সেপারেট করার জন্য, হাইড্রক্সিল একটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলটাকে সরানোর জন্য আরেকটা নিউক্লিওফাইল লাগবে। সাপোজ সে দ্যাট আমি যদি এর সাথে এখন হচ্ছে ধরো HX এর বিক্রিয়া করাই, হাইড্রোজেন হ্যালাইড, তাহলে কি উৎপন্ন হবে, যে হাইড্রোজেন আর হাইড্রক্সি মিলে বানাবে পানি, তাহলে তুমি পাবা এরকম একটা স্ট্রাকচার। কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। সিমিলারলি আমি যদি এইরকমই একটা স্ট্রাকচারের মধ্যে ধরেন কথার কথা কার্বন কার্বন, এদিকে কি আছে বললাম না, হাইড্রোজেন হতে পারে, বা ধরেন আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল এখন। বাট আমি যদি মানে বলতাম যে না আমি এখানে এই মিথাইলের পরিবর্তে হাইড্রোজেন দেবো, এখানেও মিথাইলের পরিবর্তে হাইড্রোজেন, বা এখানেও মিথাইলের পরিবর্তে হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি তিনটাই হাইড্রোজেন হলে ডিগ্রিলেস, দুইটা হাইড্রোজেন একটা অ্যালকাইল হলে পরে 1 ডিগ্রি, একটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইল হলে পরে 2 ডিগ্রি, মানে ব্যাপারগুলো বুঝতে পারতেছেন তো? 0 ডিগ্রি। মানে বুঝতে পারতেছেন তো আসলে? ওকে, তো আমরা এখন অ্যালকোহলের একটা ভিন্নধর্মী বিক্রিয়া দেখবো। আমি একদম স্পেসিফিক একটা অ্যালকোহল লিখবো, CH3 CH2OH। আচ্ছা, এটা না লিখি, একটু সহজ করি। ধরেন যে ROH, এটা একটা অ্যালকোহল, তাই না? তো ROH এর সাথে আমি এখন ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করব। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করলে কি হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে ক্লোরিনের সোর্স, ক্লোরিন আছে এখানে, তাহলে ক্লোরিন দিয়ে যেটা করবে, ওই অ্যালকোহলের যদি আমরা কার্বন এবং অক্সিজেনের বন্ডের রাপচারের কথা বলছি, কার্বন অক্সিজেনের বন্ডের রাপচার হলে পরে হাইড্রোক্সিলের বন্ডের রাপচার হলে পরে হাইড্রোক্সিলটা সেপারেট হয়ে যায়, তার মানে এখানে আর এর কাছে একটা ক্লোরিন আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর হাইড্রোক্সিলের যে এইচ আর পিসিএল ফেভার আরেকটা ক্লোরিন মিলে বানাবে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে দেখেন ক্লোরিন চলে গেল কয়টা, 5টা থেকে 2টা। এখন ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিনের সাথে বন্ড ছিল কয়টা, 5টা। যদি 2টা চলে যায়, 2টা চলে গেল, তাহলে ফসফরাসের হাত খালি কয়টা, 2টা। এখন এখানে যে অক্সিজেন ছিল, এই অক্সিজেনের তো কার্বনের সাথে বন্ডের রাপচার হইলই, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের সাথে বন্ড রাপচার হয়েছে, হাইড্রোজেন চলে গেছে ক্লোরিনের কাছে, তাহলে আলটিমেটলি অক্সিজেনের হাত খালি কয়টা, 2টা। তাহলে এখন আপনি অক্সিজেনের সাথে ফসফরাসের ডাবল বন্ড দিয়ে দেন, এই যে এরকম। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, ফসফরাস অক্সিজেন 3টা ক্লোরিন, এটার নাম হচ্ছে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। আবার বলছি, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যে, এটাই হলো এদের জন্য একটা প্লাস পয়েন্ট, এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া। প্লাস পয়েন্ট কিভাবে, প্লাস পয়েন্ট হচ্ছে এইভাবে যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া উৎপন্ন করে, হোয়াইট স্মোক। তার মানে ধরেন আপনি একটা টেস্ট টিউব নিছেন, এই টেস্ট টিউব নেওয়ার পরে টেস্ট টিউবের মধ্যে আপনি হচ্ছে ধরেন
কথার কথা অ্যালকোহল নিছে, অ্যালকোহল। প্রশ্ন লিখতেছো? দেন আপনি এর মধ্যে PCl5 যোগ করছেন। PCl5 যোগ করার কারণে কি উৎপন্ন হচ্ছে বলেন তো? এখান থেকে কিসের গ্যাস উৎপন্ন হবে? ধরেন কথার কথা HCl গ্যাস উৎপন্ন হচ্ছে, রাইট? এবার আপনি যেটা করলেন যে অ্যামোনিয়া সিক্ত গ্লাস রড, একটা গ্লাস রড ডুবাই দিলেন এই জায়গায় একটা গ্লাস রড রাখলেন, হ্যাঁ গ্লাস রড, এই গ্লাস রডটা ধরেন অ্যামোনিয়াতে ডুবানো হবে, অ্যামোনিয়া সিক্ত, ঠিক আছে? এটা হলো অ্যামোনিয়া সিক্ত গ্লাস রড। ওকে, এটা যদি অ্যামোনিয়া সিক্ত গ্লাস রড হয়, এই গ্লাস রডটা যদি আপনি অ্যামোনিয়াতে ডুবাই রাখেন, এখন HCl গ্যাস যখন উপরের দিকে আসবে তাহলে অ্যামোনিয়া সিক্ত গ্লাস রডের কন্ট্যাক্টে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট স্মোক উৎপন্ন হবে না? হবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা এটাকে বলি আইডেন্টিফিকেশন টেস্ট অফ অ্যালকোহল। এটা হলো অ্যালকোহলের আইডেন্টিফিকেশন টেস্ট। অ্যালকোহলকে এভাবে আইডেন্টিফাই করা হয়। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, ROH। এবার যদি আমি আরেকটা ক্লোরিন সোর্স দিই, ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে এখান থেকে আমি RCl পাবো আর পাবো H3PO3, ঠিক আছে? সমতার জন্য এখানে তিনটা অ্যালকোহল লাগবে, তিনটা অ্যালকাইল ক্লোরাইড হবে। তাহলে আরেকটা এরকম বিক্রিয়া আছে, ROH এর সাথে যদি হচ্ছে আমি থায়ানিল ক্লোরাইডের বিক্রিয়া করে, SOCl2, এখান থেকেও সিমিলারলি RCl উৎপন্ন হবে। জাস্ট একটা ক্লোরিন যে একটা হাইড্রোক্সিলের মানে OH টাকে রিপ্লেস করে দিবে, আর উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন থ্রো করলাম যে এখানে আমরা তিনটা ডিফারেন্ট রিঅ্যাকশন দেখছি। একটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে, আর একটা থায়োনিল ক্লোরাইডের সাথে। আমাকে বলো যে কোন বিক্রিয়া থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি সহজ? প্রতি ক্ষেত্রেই কিন্তু অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। আমাকে এখন অ্যান্সার দিবা যে কোন বিক্রিয়া থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হওয়া সহজ। হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। একটু কাইন্ডলি বলো যে ফসফরাস পেন্টাক্লোরাইড সেখান থেকে সালফার আর ফসফরাস ট্রাইক্লোরাইড দিয়ে না স্যার। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রশ্ন বুঝতে পারছো? জি প্রশ্নের উত্তর কি? স্যার, এটা কি হওয়ার কথা স্যার? কি আবার বলো। স্যার, SOCl2 ওটা হলো। কেন SOCl2? স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। এটা কি SOCl2 হবে স্যার? হ্যাঁ SOCl2 হবে, কিন্তু কেন? আচ্ছা স্যার, মানে এস এর তো মানে তড়িৎ ঋণাত্মকতা স্যার বেশি স্যার, তাহলে ওর তোলানোর প্রবণতা বেশি, তাহলে মানে তার মানে ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি হবে, যার কারণে এটা বিক্রিয়াটা সালফারের তো দ্রুত তড়িৎ হবে। ঋণাত্মকতা বেশি না, সালফারের তো তড়িৎ ঋণাত্মকতা কম। না মানে মানে ক্লোরিন যেহেতু আছে স্যার, মানে এখানে তার মানে টানাটা বেশি হবে স্যার, এমন আচ্ছা, ব্যাপারটা স্যার। ওখানে ঝামেলা এটা না, সালফার ডাইঅক্সাইড এখানে গ্যাস উড়ে চলে যাবে, HCl এখানে গ্যাস উড়ে চলে যাবে, ঠিক আছে? বাট এখানে ফসফরাস এটা হচ্ছে একটা আলাদা কম্পোনেন্ট হিসেবে থেকে যাবে, মানলাম।
এবার এখানে আসেন, এখানে অ্যালকাইল ক্লোরাইডের সাথে HCl উৎপন্ন, HCl গ্যাস, HCl উড়ে চলে যাবে, থাকবে ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড। তার মানে আপনি যখন অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতি করবেন তখন অ্যালকাইল ক্লোরাইডের সাথে এই ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে যখন আপনি প্রস্তুত করতে যাবেন তখন অ্যালকাইল ক্লোরাইডের সাথে ফসফরাস অক্সিট্রাইক্লোরাইডের একটা মিক্সচার আকারে থেকে যাবে। আর যখন আপনি ফসফরাস ট্রাইক্লোরাইড দিবেন তখন ওইটা ফসফরাস অ্যাসিডের সাথে মিক্সচার আকারে থেকে যাবে। বাট যখন আপনি থাইনিল ক্লোরাইড দিবেন তখন দেখেন আর সিএল এর সাথে কিন্তু আর কেউ বাকি থাকবে না, সবাই উড়ে চলে যাবে। আপনি ডিরেক্টলি অ্যালকাইল ক্লোরাইড পেয়ে যাচ্ছেন থাইনিল ক্লোরাইড ব্যবহার করলে। বাট আপনি যদি ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যবহার করেন ডিরেক্ট পাচ্ছেন না, মিক্সচার আকারে পাচ্ছেন। তাহলে আপনাকে অ্যালকাইল ক্লোরাইডটাকে সেপারেট করার জন্য আলাদা আবার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা একটু কষ্টকর এবং ব্যয় সাপেক্ষ। সিমিলারলি এই ক্ষেত্রেও HCl চলে গেল অ্যালকাইল ক্লোরাইডের সাথে ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড থেকে যাবে। তাহলে এই ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড থেকে আর সিএলকে আলাদা করতে হলে আবার একটা ব্যয় সাপেক্ষ প্রসেস, অন্য একটা স্টেপে যেতে হবে, যেটা কিনা আমি যদি থাইনিল ক্লোরাইড ব্যবহার করি সেক্ষেত্রে লাগছে না। সো দ্যাট ইজ এ থাইনিল ক্লোরাইড ব্যবহার করা হচ্ছে সবচেয়ে উত্তম। এবার আসেন স্যার কি বলেন যোগর স্যার? থায়োনিল ক্লোরাইড। জি স্যার। লুকাস বিকারকের নাম শুনছেন? জি স্যার। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক কাকে বলে? হাইড্রোক্লোরিক ও জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে স্যার লুকাস বিকারক বলে। দ্রবণ বলা ঠিক না আসলে, এটাকে আমরা বলি অ্যানহাইড্রাস zinc chloride and concentrated HCl. অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড and concentrated HCl এর একসাথে আমরা কি বলি? লুকাস রিএজেন্ট বলি। তো লুকাস রিএজেন্ট অ্যানহাইড্রাস কেন জিঙ্ক ক্লোরাইড? অ্যানহাইড্রাস মানে অ্যান মানে না, হাইড্রাস মানে পানি নাই। ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড পানি নাই, মানে জিঙ্ক ক্লোরাইড এমন একটা জিঙ্ক ক্লোরাইড সল্ট নেবে যেটার মধ্যে কোনো পানি থাকবে না, কারণ নরমালি সল্টকে রেখে দিলে সল্ট কিছু পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে ফেলে। হ্যাঁ, তো সেই ওয়াটার বিহীন, পানি বিহীন জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যেটাকে আমরা বাংলায় বলি, আর্দ্র না, কনসেন্ট্রেটেড HCl মানে গাঢ় HCl। তো এটা কার সাথে বিক্রিয়া করবে? এদের বিক্রিয়াটা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে। ঠিক আছে, এখন আমি যদি দেখি, ধরেন যে আমি একটা অ্যালকোহলের স্ট্রাকচার লিখবো, আমি লিখলাম আর বা এইচ আর এখানে একটা আর রেখে দিলাম। তাহলে বলেন এই যে অ্যালকোহলের স্ট্রাকচারটা, এখানে এটাকে কত ডিগ্রি অ্যালকোহল বলা যায়? যদি একটা অ্যালকাইল থাকে তাহলে 1 ডিগ্রি, দুইটা অ্যালকাইল থাকলে 2 ডিগ্রি, তিনটা অ্যালকাইল থাকলে এটাকে কি বলা যায়? 3 ডিগ্রি অ্যালকোহল বলা যায় না? 3D। তাহলে আমি ধরেন এই যে অ্যালকাইল গুলো কিছু রাখলাম না, সব মুছে দিলাম। তার মানে এটা যে কোনো একটা অ্যালকোহলের স্ট্রাকচার, এটার সাথে বিক্রিয়া করবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনটা কাকে রিপ্লেস করবে বলেন তো? এসকে। তাহলে আলটিমেট আপনি এখান থেকে কি পাবেন? ক্লোরিন প্লাস পানি পাবেন না? জি স্যার। তাহলে এখন এই জায়গায় অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের দরকারটা কি? আমার পয়েন্ট বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের দরকারটা কি? স্যার ওই যে সাদা পদক্ষেপ পরে। এটা তো এখনো আসেই না। হাইড্রোক্লোরিক যখন ব্যবহার করলাম হুম, আর সহজে স্যার সেটার অ্যান্সার আমি দিচ্ছি, আগে বলো। তোমাদের মধ্যে অনেকেরই হচ্ছে নামের পাশে আইডি লেখা নেই, তো আমি রিনেম করার সুযোগ দিয়ে দিছি। যাদের যাদের নামের পাশে আইডি নেই রিনেম করো। আইডি থাকলেই হবে, হ্যাঁ, এমন না যে একদম পুরো আইডি থাকলে, এরকম না, শুধু নাম আছে আইডি নাই, এরকম যাদের আছে তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি রিনেম করো। ঠিক আছে?
আচ্ছা, এক্ষেত্রে দেখো পানি হচ্ছে নিজে একটা নিউক্লিওফাইল, পড়ছো কিনা মনে আছে কিনা বলো? পানি নিজে একটা নিউক্লিওফাইল না? জি স্যার। তাহলে জি পানি স্যার। নিজে যদি একটা নিউক্লিওফাইল হয়, পানি কি করবে জানো? স্যার এই যে হাইড্রোক্লোরিকের হাইড্রোজেনটা নিবে। সে হাইড্রোক্লোরিক অ্যাসিড না, আসলে পানি যেটা করবে ওই ক্লোরিনটাকে আবারও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিনটাকে রিপ্লেস করে এই জায়গায় পানি একটা হাইড্রোক্সিল দিয়ে ক্লোরিনের জায়গায় ওই চেন না, তার মানে আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শুরু করে দিবে, তার মানে অ্যালকোহল আবার ফেরত নিয়ে আসবে। জি স্যার। তাহলে এখন পানিটা যদি এই ঘটনা ঘটাতে পারে, তাহলে পানিটাকে কি এই ঘটনা ঘটাতে দিতে যাবে না পানিটাকে ব্লক করে ফেলতে হবে? স্যার ব্লক করতে হবে। তাহলে পানিটাকে ব্লক করব, তো পানিটাকে ব্লক করার জন্য কি দরকার? পানিকে ধরে রাখার জন্য কি দরকার? নিরোধক। হ্যাঁ, জি স্যার। নিরোধক হিসেবে আমরা এখানে নিলাম অনাদ্র বা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অ্যানহাইড্রাস কেন বুঝতে পারছেন এবার? যদি জিঙ্ক ক্লোরাইড আগে থেকে পানি থাকে, সে কি আর পানি ধরতে পারবে? মানে ব্যাপারটা না বুঝতে পারছেন? এই জন্য অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। এখন আপনাদের মাথায় কি এই প্রশ্নটা আসলো না স্যার, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড নিছেন স্যার, তাহলে আপনি সালফিউরিক অ্যাসিড কেন নিলেন না? সালফিউরিক অ্যাসিড তো পানি ধরে রাখে। কথা বুঝতে পারছেন? জি স্যার। অ্যানসার কি বলেন? কোশ্চেনটা স্যার আবার একটু বলুন দেখি। কোশ্চেনটা হচ্ছে যে নিরোধক ব্যবহার করতে হবে এই জায়গায়, কি জন্য নিরোধক ব্যবহার করব? নিরোধকটা হচ্ছে এই জন্য ব্যবহার করা যেন সেটা পানিটাকে ধরে রাখতে পারে, পানিটাকে মানে ডিহাইড্রেট হিসেবে আপনি কোন একটা কিছুকে ব্যবহার করুন যেটা পানিকে ধরে রাখবে, যেন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটাতে না দেয়। সেক্ষেত্রে লুকাস নামে ভদ্রলোক বা লুকাস নামে একজন সায়েন্টিস্ট, সে ব্যবহার করছে কি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড বা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। আমার প্রশ্ন হচ্ছে সালফিউরিক অ্যাসিডও তো নিরোধক, সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হলো না? হুম, হ্যালো, হ্যালো, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। অ্যানসার কি? অ্যানসার দাও না কেন? প্রোডাক্ট পাইতেছি অ্যালকাইল ক্লোরাইড প্লাস পানি। এই অ্যালকাইল ক্লোরাইডটা পানির সাথে আবার স্যার আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহলে পরিণত হতে পারে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে অ্যালকোহল আসতেছে। তো সেই সেটা তো আমি কারণে বললাম, এই জন্য আমি নিরোধক ব্যবহার করছি। নিরোধকটা নেওয়া হয়েছে জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। তো অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডই কেন নিলাম? আমি তো সালফিউরিক অ্যাসিড নিতে পারতাম, সালফিউরিক অ্যাসিড কেন নিলাম না? ক্লোরিনের সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন করার জন্য মনে হয়। ধরে নিও তোমরা তাহলে ঠিক মতো পড়োই নি আগের পড়াশোনা। স্যার ইলেকট্রন অ্যালকোহলের একটা বিক্রিয়া পরের দিকে পড়েছিল, মনে আছে যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকিন বানায় ফেলায়। এই বিক্রিয়া পড়ছো না? CH3CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড, CH2 ডাবল বন্ড CH2, কি পড়ো নাই? স্যার দেখছিলাম। অ্যালকোহলের সাথে তার মানে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া যখন দিবা, তুমি যখন এই জায়গায় সালফিউরিক অ্যাসিড দিবা, সালফিউরিক অ্যাসিডের পানি ধরবে না, সে ডিরেক্টলি বিক্রিয়া করবে কার সাথে? অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। তা আমার কি সেটা দরকার না শুধু পানি ধরা দরকার? পানি ধরা যাবে। তার মানে আমি চাচ্ছি অ্যালকোহল এমন একটা নিরোধক যেটা কিনা শুধুমাত্র পানিটাকেই অ্যাবজর্ব করবে। এখন আমি সালফিউরিক অ্যাসিড নিলাম, দেখা গেল সালফিউরিক অ্যাসিড পানিকে শোষণ না করা,
সে কি করতেছে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করা শুরু করছে। সেটা তো আমাদের জন্য কাম্য নয়। সেটা কি কাম্য? না স্যার, না। সালফিউরিক অ্যাসিড স্যার। তাহলে সালফিউরিক অ্যাসিড নেওয়া যাবে না। জি স্যার। তো গত বছরের সিটি পরীক্ষায় আমি এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম যে, বলছিলাম যে লুকাস বিকারক কি, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করলে এ এবং বি দুইটা জিনিসকে বিক্রিয়া করানো হয়েছে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ কে বিক্রিয়া করেছে, বি কে বিক্রিয়া করেছে, করানোর পরে দেখা গেল যে এ রিঅ্যাকশন করে না। স্যার আরেকবার একটু বলেন, হঠাৎ করে শোনা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি আবার এটা ক্লিয়ার করে নিই। আপাতত এটা বুঝছো তো যে আসলে কেন আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব না? জি স্যার, কারণ পানি। তো গত সেমিস্টারের মানে গত বছরের যে সিটির প্রশ্ন ছিল, সিটির প্রশ্নতে আমি এরকম একটা প্রশ্ন দিছিলাম যে বলছিলাম যে এ আর বি দুইটা ভিন্ন স্ট্রাকচার, দুইটাই লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, একটা 5 থেকে 10 মিনিটে বিক্রিয়া করে আর একটা তৎক্ষণাৎ বিক্রিয়া করে। তখন জিজ্ঞেস করছিলাম এ কোনটা বি কোনটা। এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে রিঅ্যাকশন করে না নরমাল টেম্পারেচারে, রিঅ্যাকশন করেন। করে না। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট সময় নেয়, বিক্রিয়া করে। আর 3 ডিগ্রি অ্যালকোহল তৎক্ষণাৎ মানে ইনস্ট্যান্ট বিক্রিয়া করে, ঠিক আছে? নো রিঅ্যাকশন। 1 ডিগ্রি অ্যালকোহল নো রিঅ্যাকশন। 5 to 10 মিনিটের রিঅ্যাকশন করে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে। তো ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে বুঝবা কিভাবে? এক্ষেত্রে যেটা এখানে একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে, সাদা পদক্ষেপ পড়ে। যদি তুমি কোন একটা অ্যালকোহলের স্যাম্পলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উইথ জিঙ্ক ক্লোরাইড দিলা, দেওয়ার পরে তৎক্ষণাৎ এই পদক্ষেপ পড়ে, তার মানে অ্যালকোহলটা কত ডিগ্রি? স্যার 3 ডিগ্রি। 3 ডিগ্রি। আর যদি 5 থেকে 10 মিনিট সময় নেয় তাহলে 2 ডিগ্রি, আর যদি বিক্রিয়া নাই করে তাহলে সেটা কি? 1 ডিগ্রি। তো আমার গত বছরের সিটির প্রশ্নটা ছিল এরকম যে লুকাস রিএজেন্ট কি, আমি বলে দিচ্ছি প্রশ্ন যে এটা লুকাস রিএজেন্ট। এখন এই লুকাস রিএজেন্টের সাথে আমি অ্যালকোহলের বিক্রিয়া করেছি, দুটো ভিন্ন মানে অ্যালকোহল উল্লেখ করে নেই, বলছি দুইটা স্ট্রাকচার এ এবং এ একটা স্ট্রাকচার, বি একটা স্ট্রাকচার, দুটো বিক্রিয়া হয়েছে। এ 5 থেকে 10 মিনিটে বিক্রিয়া করে, বি ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে। এখন প্রশ্ন করছিলাম যে এ এর গঠন কেমন, বি এর গঠন কেমন? তাহলে প্রশ্নের উত্তর কি হবে স্যার? এ যেহেতু 5 থেকে 10 মিনিটে বিক্রি করে, তাহলে এ একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে তুমি খাতায় জাস্ট একটা 2 ডিগ্রি অ্যালকোহলের সংকেত এঁকে দিবা। বি কি জিনিস স্যার? 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের একটা সংকেত এঁকে দিবা। কাজ শেষ। বুঝতে পারছো? জি স্যার। আরেকটা প্রশ্ন করছিলাম যে এখানে অনহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা ডিহাইড্রেন্ট হিসেবে কাজ করে, ডিহাইড্রেন্ট মানে নিরোধক হিসেবে কাজ করে। আমরা কেন এখানে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড নিলাম, আমরা কেন সালফিউরিক অ্যাসিড নিলাম না, বা সালফিউরিক অ্যাসিড ইউজ করা যাবে কি না, এই ধরনের একটা প্রশ্ন করছিলাম। এটার উত্তর কি হবে বলো? সালফিউরিক অ্যাসিড ইউজ করা যাবে কি না? স্যার যাবে না। কেন যাবে না? কারণ স্যার যাবে না সালফিউরিক স্যার, অ্যাসিড পানি পূর্ণ করে। অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। কারণ সেটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলকে নিরোধন করে ফেলবে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমরা যেটা করব, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব না। ওকে, আচ্ছা। এখন আরো কি কি নিরোধক আছে সেগুলো নিয়ে একটু নিজেরা নিজেরা চিন্তা করতে পারো যে আচ্ছা অন্য নিরোধক গুলো ব্যবহার করা যায় কিনা, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন, ঠিক আছে? আচ্ছা, আমি নতুন একটা সিস্টেম রেডি করছি তোমাদের জন্য। তোমরা যেটা করতে পারো, অনেকেই দেখি যে টেক্সটে ইয়ে লিখে দিচ্ছে, আইডি লিখে দিচ্ছে, দিতে পারো সবাই আইডি লিখে চাইলে। ওকে, তো যেটা চ্যাটে চ্যাটে আইডি লিখে দাও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাদের জন্য একটা নতুন ফিচার নিয়ে আসি। সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আগে কিন্তু আমি মুছে ফেলতাম, এখন কিন্তু কিছু মুছি না, খেয়াল করছো? জি স্যার। হোয়াইট বোর্ডে এই ফিচারটা আছে। তো আমি যেটা করব, ক্লাসের লাস্টের দিকে যে সবগুলা পেজ একটার পর একটা রেকর্ডের মধ্যে নিয়ে আসবো, তখন তোমার লেকচার তুলতে সুবিধা হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এবার আসো, আমরা যেটা দেখবো, আমাদের অ্যালকোহল পড়া মোটামুটি শেষ। আমরা এখন দেখবো হচ্ছে ফেনল। ফেনল মানে কি? হ্যাঁ বলো, অ্যালকোহল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো।
হ্যালো, অ্যালকোহল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুম, স্যার আপনি কি কিছু বলতেছেন? আমি বললাম যে অ্যালকোহল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই যে অ্যালকোহলটা স্যার বললেন স্যার লিখবো, এটা কি স্যার যে কোনো অ্যালকোহল লিখলে হবে? 2 ডিগ্রি 3 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ, যে কোনোটা লিখলেই হবে। জি স্যার, যদি স্যার কার্বনের সংখ্যা উল্লেখ না থাকে। না না, সমস্যা নেই, যে কোনোটা লিখলেই হবে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফেনল। ফেনল এর সংকেত আমি অলরেডি তোমাদেরকে বলছি, ঠিক আছে, আগেই দেখাইছি তোমাদেরকে। হ্যাঁ, এখন ফেনলের যদি আমি স্ট্রাকচারালি দেখাই, OH। ফেনলের নামকরণ কোত্থেকে আসছে? বেনজিনের বাণিজ্যিক নাম হচ্ছে ফিন। ফিন যোগ অ্যালকোহলের অল, আগের ইটা কাইটা দিলে নাম হয় ফেনল। কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর ফেনল অ্যারোমেটিক, এটা আমি দেখাইছি, অ্যারোমেটিক দেখাইছি না? ওমা, কথা কয় না কেন? ফেনল যে অ্যারোমেটিক আপনাদেরকে পড়াইছি না? জি স্যার, জি স্যার দেখিয়েছেন। আচ্ছা, জি স্যার। এখন ফেনল অ্যারোমেটিক, ফেনল আপনাদেরকে পড়াইছি। ফেনল হচ্ছে রেজোনেন্স ঘটে ফেনলের মধ্যে। রেজোনেন্স ঘটার কারণে এটা অর্থপেরা নির্দেশী। এই জিনিস কি জানেন? জি স্যার, অর্থ প্রেরণা নির্দেশক। আচ্ছা, জি আসেন আমরা এটা একটু আবারও স্যার। পড়ার চেষ্টা করি। ফেনল যে অর্থপেরা নির্দেশী, কিভাবে অর্থপেরা নির্দেশী। তো ধরেন আমি কালারটা একটু চেঞ্জ করি। এই যে আমাদের ফেনল, এখন ফেনলের লোন পেয়ার আছে। ফেনলটা লোন পেয়ার দিয়ে কি করবে? বেনজিন বলের কার্বনের সাথে একটা বন্ড করার চেষ্টা করবে, তাই না? এই জায়গায় তাহলে যদি বন্ড করার চেষ্টা করে, তাহলে দেখেন এই যে কার্বনটা আছে এই পয়েন্টে, এই কার্বনের বন্ড কয়টা আছে অলরেডি? একটা, দুইটা, তিনটা, এটা একটা, চারটা। তাহলে নতুন করে একটা হইতে গেলে কয়টা হয়ে যাবে? তার পাঁচটা। বাট সে কি পাঁচটা বন্ড রাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। সে কি পাঁচটা বন্ড রাখতে পারবে? না স্যার, একটা তাহলে কি করবে সে? স্যার আরেকটা মুভ করবে সাইড থেকে। আচ্ছা, সে যেটা করবে বেসিক্যালি, সে তার হচ্ছে যে পাই ইলেকট্রন আছে না, এই যে এই পাই ইলেকট্রনটা, এটা তার এইখানে কি, এই যে বন্ড, এই বন্ড মানে কি আসলে? দুইটা ইলেকট্রন, আমি আপনাদের বলছিলাম, মনে পড়ে দেখেন, যদি ধরেন এরকম হয় যে কার্বন আর কার্বন, একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, ধরেন একটা ডট দিলাম, একটা ক্রস দিলাম। তো ডট আর ক্রসের মধ্যে ধরেন ডটটা দিচ্ছে এই কার্বন, ক্রসটা দিচ্ছে এই কার্বন। বাট এখন যদি এই যে এই কার্বনটা এই ইলেকট্রন রাখতে না পারে, সে যেটা করবে, দুইটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? তার পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিবে, তাই না? জি স্যার। তাহলে যদি দুইটা ইলেকট্রনই পার্শ্ববর্তী কার্বনে দিয়ে দেয়, তার মানে অবস্থাটা দাঁড়াবে এরকম যে এই যে পাই বন্ডের ইলেকট্রন চলে আসবে এই কার্বনের কাছে। তাহলে পরের স্টেপে কি দেখবেন আপনি? যে অক্সিজেন, হাইড্রোজেন, লোন পেয়ার দুইটা নেই আর একটা, এখানে একটা সিঙ্গেল বন্ড ছিল, বা ডাবল, দুইটা ইলেকট্রন আবার একটা ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এই জায়গায় দেখেন ইলেকট্রন ডট ক্রস দুইটাই চলে আসছে। এখন বাকি সবকিছুই ঠিক থাকবে। তাহলে এই কার্বনের চারটা হাত হয়েছে, বাট এর কি? স্যার একটা, এখন এর কাছে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন কি নিজের না একটা অন্যের? অন্যের। একটা অন্যের হওয়ার কারণে তার মধ্যে একটা নেগেটিভ চার্জ, আমি নেগেটিভ চার্জ দিলাম। তাহলে এখন সে কি এই দুটো ইলেকট্রন নিয়ে বসে থাকবে না সে আবার বন্ড করার চেষ্টা করবে? হ্যালো, জি স্যার। সে কি এই দুটো ইলেকট্রন নিয়ে বসে থাকবে না সে স্যার। বন্ড করার চেষ্টা করবে? বন্ড করার চেষ্টা করবে। তাহলে সে তার পার্শ্ববর্তী কার্বনের সাথে বন্ড করার চেষ্টা করবে। তো পার্শ্ববর্তী এই কার্বনটা দেখো অলরেডি কয়টা বন্ড আছে? একটা, দুইটা, তিনটা। আর এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেনও আছে, সেটা আমরা দেখাই না সব সময়। তাহলে তার তো চারটা আছে, সে নতুন একটা করতে গেলে আবার কি করবে? এই পাই ইলেকট্রন আবার দিকে শিফট করে দিবে। তাহলে যদি শিফট করে দেয়, তাহলে পরের স্টেপে কি দেখতে পাবেন? অক্সিজেন, লোন পেয়ার, ডাবল বন্ড। আচ্ছা, অক্সিজেনের যে লোন পেয়ার থাকলেও কিন্তু অক্সিজেনটা প্লাস চার্জে চার্জিত। কেন প্লাস চার্জে? কোর্স তার লোন পেয়ার সে দিয়ে ডাবল বন্ড করে ফেলছে, তার লোন পেয়ারটা তার কাছে নেই, দ্যাট ইজ সে প্লাস চার্জে চার্জিত হবে।
তাহলে দেখেন এই যে দুটো ইলেকট্রন এখানে দিলে এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে না? জি স্যার, এখানে একটা ডাবল বন্ড তাহলে এখন সিমিলারলি এই জায়গায় ডট ক্রস একটা মাইনাস চার্জ আসবে। মাইনাস হবে। সিমিলারলি আবার এই ইলেকট্রনটা তার পার্শ্ববর্তী কার্বনের কাছে যাবে, তাহলে এই কার্বন তার ইলেকট্রন পার্শ্ববর্তী কার্বনকে শিফট করে দেবে। তাহলে পরের স্টেপে কি দেখতে পাবেন স্যার? স্যার মাইনাসের ওখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। তাহলে এখন ডাবল বন্ড হবে এই জায়গায়, এখানে ডাবল বন্ড হবে, তাহলে ডট ক্রস ইলেকট্রন এই জায়গায় থাকবে একটা মাইনাস চার্জ। তাহলে এটা আবার তার পার্শ্ববর্তী কার্বনে শিফট করলে তখন আবার অক্সিজেন তার ইলেকট্রন নিজের কাছে নিয়ে নিবে। নিলে পরের স্টেপে কি দেখতে পাবেন? অক্সিজেন হাইড্রোজেন লোন পেয়ার আগের মতো চলে গেছে, একটা সিঙ্গেল বন্ড। তার মানে এই যে অক্সিজেন তার লোন পেয়ার দিল, দেওয়ার কারণে বেনজিন বলে দেখেন ডাবল বন্ড গুলো একবার করে জায়গা পরিবর্তন করলো, তাই না? জি স্যার। হ্যাঁ জি স্যার। ওকে, ডাবল বন্ড গুলো একবার করে জায়গা পরিবর্তন করলো। ওকে, আর হচ্ছে কি হলো? বেনজিনের কিছু নির্দিষ্ট জায়গা নেগেটিভলি চার্জ ছিল। নির্দিষ্ট জায়গাগুলো কি কি? নির্দিষ্ট জায়গাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন বেনজিনে কোন একটা গ্রুপ আছে, গ্রুপের রেসপেক্ট আমি মানে আপনাদের অর্থপ্যারা পজিশন বুঝাইছিলাম। স্যার অর্থপ্যারা হ্যাঁ না স্যার। আচ্ছা আসেন না, বুঝি। না আপনারা স্যার। আমাকে বলেন যে না স্যার। এখন আমাকে বলেন তো এখানে অর্থ পজিশন কোনটা? এটা কি পজিশন? এটা এটা স্যার বন্ড পজিশন। এটা কি পজিশন? স্যার এটা স্যার অর্থ। এটা এটা স্যার মেটা। মেটা। মানে এই অবস্থাতেই না স্যার। হবে না স্যার। বেনজিন বলে যখন কোন একটা গ্রুপ আসবে, এই জি, গ্রুপের রেসপেক্টে যেই কার্বনের অবস্থান 60 ডিগ্রিতে, এটা 60 ডিগ্রিতে অবস্থান না কার্বনটার? জি স্যার। দিস ইজ জি, অর্থ। স্যার। তাহলে এই কার্বনটা কত ডিগ্রিতে? 60 ডিগ্রি। অর্থ। 60 ডিগ্রিতে। যেটা 120 এ আছে সেটা হলো মেটা, আর যেটা হচ্ছে আপনার কি ডিরেক্টলি 180 তে আছে সেটা হলো প্যারা। তাহলে 180 তে একটা পজিশনে আছে, দ্যাট ইজ এ প্যারা পজিশন, একটা বাকি দুইটা পজিশন দুইটা। গট ইট? আচ্ছা, এখন স্যার। আমার এখানে ছবিতে দেখেন আমি এখানে ডাবল বন্ড গুলো এই জায়গায় অবস্থান করে ধরে নিছিলাম। কেউ যদি ডাবল বন্ড গুলো এই জায়গায় অবস্থান করে ধরে নেয় তাহলে তার ক্ষেত্রে রেজোনেন্সটা ঘটবে উল্টা, আর আমার ক্ষেত্রে ঘটবে কি বাম থেকে ডানের দিকে। আর যদি তুমি ধরো যে রেজোনেন্স মানে পাই বন্ড গুলো এইভাবে অবস্থান করছিল, তাহলে তোমারটা ঘটবে কি ডান থেকে বামের দিকে। তাহলে ব্যাপারটা কি উভমুখী ব্যাপার না? এটা একটা, তাই আমি উভমুখী তীর চিহ্ন দিলাম। এখানে আপনাকে প্রত্যেকটা স্ট্রাকচারের নিচে রোমান হরফের নাম্বার লিখতে হবে। 1 নাম্বার স্ট্রাকচার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। স্যার ম্যান্ডেটরি এটা? এটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? কারণ এরকম ধরেন আপনি পাশাপাশি দুইটা রেজোনেন্স চিত্র পাইলেন, একটা অ্যালকোহলের আর একটা অন্য জনের। দুইটা রেজোনেন্স চিত্র পাওয়ার পরে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দুইটার মধ্যে কোনটা বেশি স্থিতিশীল, তখন আপনি কিভাবে অ্যান্সার দিবেন? অ্যান্সার একটাই, যার রেজোনেন্সের স্টেপ যত বেশি তার স্থিতিশীলতা তত বেশি। এই রেজোনেন্সের স্টেপ হলো 5টা, আর আরেকটা রেজোনেন্সে যদি স্টেপ হয় 6টা, তাহলে এখন বলেন কোনটা স্থিতিশীলতা বেশি হবে, 5টা না 6টার? 6টার। স্যার তাহলে আপনি 6টা। নাম্বারিংটা কেন করবেন? নাম্বারিংটা জরুরি এই জন্যই। নাম্বারিং এর মজা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন দেখেন অ্যালকোহলের কোন কোন অবস্থানে নেগেটিভ চার্জ হয়েছে? অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ হয়েছে, প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ হয়েছে, আর কোথায় হয়েছে আরেকটা অর্থ অবস্থানে নেগেটিভলি চার্জ হয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে হাইড্রক্সিল গ্রুপ যখন অ্যারাইল মানে ফেনলের মানে বেনজিন গ্রুপের সাথে যুক্ত থাকবে, তখন এই হাইড্রক্সিল গ্রুপটা আসলে কি নির্দেশ করে? অর্থ এবং প্যারা নির্দেশ করে। নির্দেশের ইংলিশ কি? ডিরেক্টিং। কি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। তাহলে ফেনল কি? ফেনলের হাইড্রক্সিল গ্রুপটা কি? অর্থ, প্যারা, ডিরেক্টিং। আচ্ছা, এখন আমাকে বলেন ফেনল কি অম্লধর্মী না ক্ষারধর্মী? অম্লধর্মী। কিভাবে বুঝলেন ফেনল অম্লধর্মী? ইলেকট্রন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেয়, হাইড্রোজেন ছেড়ে দেয়। মানে ফেনল প্রোটন দান করে, তাই তো? জি স্যার। আচ্ছা, ফেনলের হাইড্রক্সিল গ্রুপের এটা যে OH, এটা যদি আপনি জলীয় দ্রবণে দেন, ফেনলকে পানিতে দেন, তাহলে আলটিমেটলি এটা যেটা করবে এটা হচ্ছে এখানে একটা
ওই প্রোটনটা থেকে ইলেকট্রন নিয়ে প্রোটনটাকে রিলিজ করে দিয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে এই হাইড্রোনিয়াম আয়ন ব্লু লিটমাসের সাথে রিঅ্যাকশন করবে, কি বানাবে ব্লু লিটমাসকে? লাল। রেড লিটমাস বানায় ফেলাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝবো এটা অম্লধর্মী। আর এই যে আয়নটা, এর নাম হচ্ছে ফিনেট আয়ন। কি আয়ন? এটা কি আয়ন? স্যার ফিনেট আয়ন। তো ফিনেট আয়ন, ফিনেট কিন্তু অনেক বেশি স্থিতিশীল বা অনেক বেশি স্টেবল। কেন ফিনেট অনেক বেশি স্টেবল? ফেনল যেরকম রেজোনেন্স ঘটে অম্ল অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়াতে পারে, তেমনি ফিনেট আয়নও কিন্তু সেম ঘটনাটা ঘটাতে পারে। তাহলে রেজোনেন্স যদি হয়, রেজোনেন্স হওয়া মানে স্থিতিশীলতা, তাহলে ফেনল ফিনেট আয়ন আকারে বেশি সুস্থিত। কেন ফিনেট আয়ন আকারে বেশি সুস্থিত? দেখেন, ফেনল যখন রেজোনেন্স ঘটে তখন অক্সিজেনটা প্লাস হয় না? আমি আগের পেজে দেখাই, হয়তো। জি জি স্যার। স্যার। এখন আমি যদি ফিনেটের কথা বলি, ধরেন ফিনেট রেজোনেন্স ঘটাতে আসতেছে। ফিনেট রেজোনেন্স ঘটানোর মানে কি? এই অক্সিজেনের তো লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার পরও সে নেগেটিভ, কারণ সে হাইড্রোজেনের ইলেকট্রন রাইখা দিছে। তাহলে এখন এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, লোন পেয়ার, লোন পেয়ার, সে নেগেটিভ বেনজিন বলে। তাহলে সে এখন তার এই নেগেটিভ চার্জটা ডোনেট করবে বেনজিনে। তাহলে নেগেটিভ চার্জ ডোনেট করার পরেও সে যখন ডাবল বন্ড করবে বেনজিনের সাথে, করার পরও আলটিমেটলি দেখেন তো তার মধ্যে কি থাকবে? লোন পেয়ার থেকে যাবে না? জি স্যার, একটা লোন পেয়ার। একটা কেন? সে তো আর লোন পেয়ার দিচ্ছে না, সে তো এখন হাইড্রোজেনের থেকে টাইনা আনা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে রেজোনেন্স ঘটাচ্ছে। তাহলে এই জায়গায় আপনি বলতে পারেন না যে এটা ফেনল থেকে বেশি সুস্থিত? জি স্যার। জি স্যার। মানে আমার কথা বুঝতে পারছেন? জি। জি স্যার। তো এরকম একটা প্রশ্ন আসে যে শো দ্যাট ফিনেট আয়ন ইজ মোর স্টেবল দেন ফেনল, এবং এই জন্য ফেনলের ম্যাক্সিমাম বিক্রিয়াতে আগে ফেনলটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, পরে হচ্ছে এটা আগে ফিনেটে কনভার্ট হয়। আপনারা দেখছেন কিনা বা মনে আছে কিনা আমি জানি না। স্যার ফেনোট আয়নটা কিভাবে শোষিত বেশি, এটা আরেকটু একটু বলেন। তুমি হচ্ছে সিমিলারলি ফেনল যেরকম একটা রেজোনেন্স স্ট্রাকচার দেখাইছিল না, এরকম একটা রেজোনেন্স স্ট্রাকচার দেখবা। যে এই যে নেগেটিভ চার্জটা যদি এখানে কার্বনের কাছে দিতে চায়, তাহলে এই পাই ইলেকট্রন এখানে আসলো, সিমিলারলি আগের মতো রেজোনেন্স। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেন তার লোন পেয়ার কিন্তু থাইকে যাবে। কেন থাইকে যাবে? কারণ সে তো লোন পেয়ার দেয়নি অক্সিজেন, অক্সিজেন দিচ্ছে তার নেগেটিভ চার্জের ইলেকট্রন, মানে হাইড্রোজেন থেকে টাইনা নিয়ে আসা ইলেকট্রন। তাহলে এখানে ডাবল বন্ড হলো। তার মানে দেখো, ডাবল বন্ড হওয়ার পরেও কিন্তু আগের মতো রেজোনেন্স ঘটবে। ওকে, ডাবল বন্ড হওয়ার পরেও কিন্তু এখানে অক্সিজেন পজিটিভলি চার্জ হচ্ছে না, অক্সিজেন নরমালি আছে, দেখছো? তাহলে পরের স্টেপে কি হবে? যে এরকম হলো, দেন এটা এখানে শিফট করবে, তাহলে অক্সিজেন লোন পেয়ার, এখানে ডাবল বন্ড হবে, এখানে ডট ক্রস মাইনাস, এটা এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে। তার মানে আগের মতো রেজোনেন্স ঘটবে কন্টিনিউয়াসলি। বাট অক্সিজেন কি কখনো নেগেটিভ বা মানে পজিটিভ চার্জে চার্জিত হবে না? অক্সিজেন নরমালি তার দুটো লোন পেয়ার নিয়ে থাকবে। স্যার দুইটা লোন পেয়ার নিয়ে থাকবে। তুমি ফেনলের দিকে তাকাও, ফেনলের এখানে অক্সিজেনটা প্লাস ছিল কারণ সে তার লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছিল। বাট ফিনেট আয়ন, ফিনেট আয়ন কি লোন পেয়ার দিচ্ছে না, তার নেগেটিভ চার্জের যে ইলেকট্রন সেটা দিচ্ছে। নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। দ্যাট ইজ এটা হচ্ছে বেশি সুস্থিত। জি স্যার। জি ওকে, আচ্ছা। তো এটা আপনারা নিজেরা নিজেরা বাকিটা কমপ্লিট করবেন। এবার ফেনল অম্লধর্মী পড়লাম। হ্যাঁ, দেন ফেনল হচ্ছে কি, লিটমাস পেপারকে লাল করে নি, লিটমাস পেপারকে, ফেনলের মধ্যে ফিনোট আছে, ফিনোটাইন বেশি সুস্থিত হয়। হ্যাঁ, তো ফেনলের একটা বিশেষ প্রপার্টি আছে। ফেনল ধরেন যদি কখনো আপনার হাতে ফেনল পড়ে, তাহলে যেটা হবে, আপনার হাত হচ্ছে অনেকটা ধবল রোগীরা যেরকম ধবল রোগীদের মতো হয়ে যাবে। আসলে ঘটনা কি? কথাটা বুঝি নাই। আপনি যদি চামড়া ফেনল পুড়ে যদি যায়। কখনো আপনার হাতে পড়ে, তাহলে আপনার হাতে যেটা হবে, আপনার হাত হচ্ছে অনেকটা কি হবে, এটা কিভাবে বুঝাই, যে হাতে চামড়া উঠে যাবে, ঝলসে যাবে। ঝলসে যাবে বলা ঠিক না, ধবল রোগীদের যেরকম হয় যে সাদা সাদা ছোপ ছোপ সাদা সাদা থাকে, এরকম ছোপ ছোপ সাদা সাদা হয়ে যাবে। ও এদের পিছনে কারণ জানেন? স্যার হাতের চামড়া পানি শুষে নেয়। আমরা সাবকন্টিনেন্টে মানুষজন কালো কেন?
সরি স্যার সাবকন্টিনেন্টের মানুষ মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা এশিয়ান মানুষজন আমাদের দিকে দক্ষিণ এশিয়ার মানুষজন কালো কেন? মেলানিনের জন্য। বডিতে মেলানিন বেশি। আফ্রিকার লোকজন কালো কেন? প্রচুর মেলানিন আছে। ইউরোপ কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি গুলাতে, নর্থ আমেরিকান কান্ট্রি গুলাতে ওরা সবাই ফর্সা কেন? ওদের বডিতে বা অস্ট্রেলিয়ান গুলোর বডিতে কি নেই? মানে মেলানিন কম। তো ফেনল যেটা করে মেলানিনকে ডিসলভ করে ফেলায়। পয়েন্ট ধরতে পারছেন? আপনার হাতে ফেনল পড়লে চুলকাতে আলটিমেটলি দেখবেন আপনার মেলানিন ডিসলভ হয়ে গেছে, আপনার স্কিন হয়ে গেছে ধবল রোগীদের মতো ছোট ছোট সাদা সাদা। ঘটনা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তাহলে তাহলে এখন বলেন ফেনল খুবই রিস্কি। হ্যাঁ, ফেনল কিন্তু আবার হচ্ছে আবার কার্বলিক অ্যাসিড নামে পরিচিত। তো ফেনল কার্বলিক অ্যাসিড নামে পরিচিত আরেকটা ইউজ হয় ফেনলের সবচেয়ে বেশি। সাপ তাড়ানোর ক্ষেত্রে ইউজ হয়। সাপ তাড়ানোর ক্ষেত্রে ইউজ হয়। ফেনলের স্পেল সাপ সহ্য করতে পারে না, এই জন্য যেটা হয় মাঝে মাঝে ফেনল ইউজ করা হয় সাপ তাড়ানোর জন্য। বন্যা হইলে পরে বন্যা দুর্গত এলাকাগুলোতে ফেনল কার্বলিক অ্যাসিড ছোট ছোট বোতলে করে রেখে দিলে ঢাকনা খুলে ওখান থেকে ফেনল ভেপোরাইজ হবে এবং ওই স্মেলে সাপ আসবে না। আপনাদের নিটারে একটা সময় প্রচুর সাপ ছিল, প্রচুর মানে প্রচুর। হ্যাঁ, প্রচুর সাপের আনাগোনা ছিল অনেক আগে, যখন হচ্ছে ধরেন নিটারে এত স্টুডেন্টও ছিল না, 50 জন বা 100 জন 200 জন স্টুডেন্ট ছিল সেই সময়কালে। ঠিক আছে, তো আমি যখন নিটারে আসি, আমি আসি 2019 সালের জানুয়ারি 2 তারিখে। তো এরপরে আসার পরও দেখলাম যে ওই যে পাশে যখন আপনার ওই যে শাহরিয়ার গ্রুপ যে বিশাল ইন্ডাস্ট্রিটা এটা নাড়াচাড়া দিলে এখানে নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু করলো, তো ওখানে প্রচুর সাপের আখড়া ছিল। তো ওগুলা যখন বন্ধ বন্ধ করে দিল, গর্ত টর্ত ফিল আপ করে দিল, জঙ্গল টঙ্গল কাটে ফেলো, তখন ওগুলা যাবে কই? সাপগুলো সব মিটারের ভিতরে ঢোকা শুরু করলো। তো তখন নিটারে হুটহাট করে ধরেন ওই যে একবার হলো কি যে অ্যাডমিনের সামনে একটা সাপ পাওয়া গেল, কোয়ার্টারে পাওয়া গেল, স্টুডেন্টদের হল পিছনে পাওয়া গেল, নানান জায়গায় সাপ পাওয়া শুরু হলো এবং বিষাক্ত বিষাক্ত সাপ। তো তখন আমি নিজেই হাট খোলা গেলাম, আমি নিজে গিয়ে ফেনল কিনে আনলাম। ফেনল যদিও রিস্কি, ফেনল হচ্ছে বেচা কেনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃক অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ। আমরা সেখান থেকে পারমিশন নিলাম, পারমিশন নিয়ে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য ফেনল কিনে আনলাম। ফেনল হচ্ছে আমরা যখনই কোনো জায়গায় সাপের আনাগোনা থাকে সেইখানে খুব সুন্দর মতো দিয়ে আমরা ছোট্ট একটা বোতলের মধ্যে ফেনলটাকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে রাখি, তো সাপ আসতে পারে না। যেমন গত সপ্তাহে হঠাৎ করে একটা সাপ ওই শাহরিয়ার গ্রুপ থেকে ঢুকছে ক্যাম্পাসে আমাদের মিটারের ভিতরে, ওটাকে মারা হয়েছে, তারপরে আবারও ফেনল দেওয়া শুরু হয়েছে সব জায়গায়। ঠিক আছে, তো আসলে মানুষের আনাগোনা নাই, তো তোমরা নাই ক্যাম্পাসে, ক্যাম্পাস একদম খালি খালি, এই জন্য ওরা ভাবতেছে যে এদিকে হয়তো মানে বসবাস নেই মানুষজনের, জনমানব শূন্য এলাকা, ওরা এদিকে ঢোকা শুরু করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পাশে যে লেদার ইনস্টিটিউট আছে না? জি স্যার। লেদারে ঢুকছো কখনো? জি স্যার। খবরদার, লেদারে ঢুকলে কিন্তু খুব সাবধান, কারণ ওখানে ভয়ানক ভয়ানক সাপ আছে। ঠিক আছে, আমি যখন অনার্স লেভেলে পড়ি তখন ফার্স্ট ইয়ারে থাকতে লেদারে ঢুকছিলাম, মানে ওখানে আমাদের একটা পিকনিক ছিল। তো মানে পিকনিকটার স্পটটাই ছিল ওইটা। হ্যাঁ, ওখানে একটা লেদার ইনস্টিটিউট, ওটার ডিরেক্টর ছিলেন আমাদের একজন সম্মানিত প্রফেসর স্যার, হচ্ছে আমাদেরকে বলছেন যে অনেক সিনিয়র প্রফেসর এখানে আসতে, এটা দেখার জন্য সবাই আসছিল। তো ওখানে মানে আমরা গেলাম, ঘুরতেছি ঘুরতেছি একটু পেছনের দিকে, শুরুর দিকে তো একাডেমিক বিল্ডিং, পরে পেছনের দিকে যখন গেলাম যতই যাচ্ছি ততই দেখছি যে ওখানে মানে ছোট ছোট গর্ত, সাপ, হ্যাঁ বিষাক্ত বিষাক্ত সাপ। ধরো দেখলাম যে সাপ নাচতেছে, সাপ যাচ্ছে, হ্যাঁ মানে খুবই ভয়ানক অবস্থা। তো ওখান থেকে কিছু কিছু সাপ আসলে আমাদের ক্যাম্পাসের ভিতরে আসছিল। তো যাই হোক, জানি না এখন কি অবস্থা, তোমরা একটু সাবধান টাবধানে থাইকো। ওকে, সো ফেনল অর্থবের নির্দেশী, ফেনল অম্লধর্মী। তো ফেনল যেটা হয়, ফেনল অম্লধর্মীর আরেকটা প্রমাণ হচ্ছে ফেনল এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে সোডিয়াম ফিনেট উৎপন্ন হয়, মানে লবণ আর পানি উৎপন্ন হয়। আমরা ম্যাক্সিমাম বিক্রিয়াতে এই জিনিসটা দেখতে পাবো যে ফেনল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে আগে, করার পরে সেখান থেকে আলটিমেটলি এটা অন্য কিছুতে কনভার্ট হচ্ছে আর কি। তো এই গেল হচ্ছে সোডিয়াম ফিনেটের সাথে বিক্রিয়া। বাট ফেনল সে আবার সোডিয়াম বাইকার্বনেটের সাথে যদি বিক্রিয়া করে রিঅ্যাকশন ঘটাতে পারে না। আবার এটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে
সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, যে সল্ট, অ্যাসিডের সল্ট, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এই তিনটা বিক্রিয়া লেখার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, ফেনলও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করলো, কিন্তু ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারলো না, যেটা কিনা কার্বক্সিলিক অ্যাসিড পারে। এখান থেকে এটাই প্রুফ হচ্ছে যে ফেনল ইজ লেস অ্যাসিডিক দেন কার্বক্সিলিক অ্যাসিড। মাঝে মাঝে এই ধরনের একটা প্রশ্ন আসে পরীক্ষা, শো দ্যাট ফেনল ইজ লেস অ্যাসিডিক দেন কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছেন? হ্যালো, এর সাথে তো বিক্রিয়া করার কথা, কেন স্যার বিক্রিয়া করলো না স্যার? এটা অ্যাসিডিক প্রপার্টি কম, আসলে রিঅ্যাকশন গুলো তো এত ইজি না। কোন একটা রিঅ্যাকশন হইতে গেলে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ব্যাপার আছে, টেম্পারেচারের ব্যাপার আছে। আপনাদের রাসায়নিক গতিবিদ্যা পড়ছেন ফার্স্ট সেমিস্টারে? পড়ছেন তো মনে হয়, বা 9 10 এ পড়ছেন না, ইন্টারমিডিয়েটে পড়ছেন না রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে? জি স্যার। তো ওখানে পড়ছেন না যে কোনো একটা বিক্রিয়া হওয়ার জন্য কি কি শর্ত আছে, সংঘর্ষ তত্ত্ব, তারপরে টেম্পারেচার, প্রেসারের প্রভাব, এই জিনিসগুলো পড়ছেন না? জি স্যার। তাহলে সেখানে কি দেখেন নাই যে আসলে কোনো একটা রিঅ্যাকশন হতে গেলে আসলে এত সহজ না, অনেকগুলো কন্ডিশন মেনটেন করতে হয়, সংঘর্ষ তত্ত্ব মেনটেন করতে হয়, দেন হচ্ছে সক্রিয় শক্তি অর্জন করতে হয়। সো সক্রিয় শক্তি অর্জিত হয় না এই বিক্রিয়াতে, তাই ফেনল হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে না। তাহলে এটাই হচ্ছে পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার, যে ফেনল কার্বক্সিলিক অ্যাসিডের চাইতে অম্লধর্মী, মানে কম অম্লধর্মী। ব্যাপারটা বুঝতে পারছেন? স্যার এটার ভিতরে স্যার কোনো প্রভাবক বা কোনো কিছু প্রয়োগ, তাপ কিছু প্রয়োগ করে স্যার কার্বন ডাই অক্সাইড আলাদা করা যাবে না, না স্যার? হয় না, হয় না, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করা। হয় না। ওকে, তো এবার আসো আমরা যদি দেখতে যাই যে ফেনলের প্রিপারেশন অফ ফেনল বা প্রস্তুতি, প্রিপারেশন। তো ফেনলের প্রিপারেশনটা কিভাবে ফেনল প্রিপেয়ার করা যায়, একটা হচ্ছে ল্যাবরেটরি, আর কিছু হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো ল্যাবরেটরিতে ফেনল প্রিপেয়ার করার ব্যাপারটা আসলে এখন আমি জাস্ট লিখে দিব, পরবর্তীতে যখন অ্যামিন পড়বো, অ্যামিন পড়লে এটা ক্লিয়ার হবে। ডায়াজোনিয়াম ক্লোরাইডের নাম শুনছো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। জি স্যার, ইন্টারেস্ট ছিল। বেনজিনাম ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি অম্লীয় মাধ্যমে হাইড্রোলাইসিস করো, তাহলে এখান থেকে ফেনল পাওয়া যায়। এটা কেমনে পাওয়া যায়, কেন পাওয়া যায়, এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, আমি সবকিছু এক্সপ্লেন করবো পরবর্তীতে যখন অ্যামিন পড়াবো। তখন আমার এক্সপ্লেন করতে হবে না, আমি জাস্ট লিখলে আপনারা বুঝে যাবেন যে আসলে ঘটনা কি ঘটছে। ঠিক আছে, এই গেল ল্যাবরেটরি প্রিপারেশন অফ ফেনল। এবার আসেন আমরা দেখবো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালে কি করে প্রিপারেশন করা যায়, বা শিল্প উৎপাদন যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। আগের ভিডিওটা একটু দেখান আবার ভিডিওটা। ওই তো পাবা, ভিডিওতে তো পাবে, এখন দেখে কি করবে। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের মধ্যে একটা হচ্ছে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল থেকে প্রিপারেশন। তো পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল থেকে প্রিপারেশন করার মেথডটা হচ্ছে যে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলে যেটা হয়, ফেনলের সাথে ফেনল, তার সাথে ক্রিসল এবং জাইলিন থাকে, তিনটা মিক্স অবস্থায় থাকে। তো আমার দরকার ফেনল, এই তিনটাকে আমরা যেটা করি, মিক্সনটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ফিনের উৎপন্ন হয়। তো শুধু ফেনলটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখন ফেনলে দেখো ছিল OH, আর এখানে তুমি নিছো ONA, তাহলে সোডিয়ামের এই হাইড্রোজেনের জায়গায় একটা সোডিয়াম আছে, সোডিয়ামের মোলার মাস অবশ্যই হাইড্রোজেনের সাথে বেশি, হাইড্রোজেনের 1, সোডিয়ামের 23, তাহলে অবশ্যই সোডিয়াম ফিনেটের মাস বেড়ে যাবে। সোডিয়াম ফিনেটের মাস বেড়ে যাওয়ার কারণে সোডিয়াম ফিনেটটা তলানি আকারে জমা হবে। ঠিক আছে, এই সোডিয়াম ফিনেটটা তলানি আকারে জমা হলে এবারে সোডিয়াম ফিনেটটাকে সেপারেট করে তার সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সালফেট আর সোডিয়াম মিলে বানাবে সোডিয়াম সালফেট। যেহেতু সোডিয়াম লাগতেছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। আর দেখেন সোডিয়াম যদি 2টা হয় আর একটা
সোডিয়াম চলে গেলে থাকে ফিনেট, তাই না? আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, দেন সমতা হলো। চাইলে আপনি সিমিলারলি সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইড এবং পানির মিক্সচার দিয়ে কাজ করাতে পারতেন। সেম ভাবে এখান থেকে ফেনল হইতো প্লাস সোডিয়াম কার্বনেট হতো। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আমি এখন একটু এই যে পেজ গুলোতে ব্যাক করি একটা একটা করে, পজ দিব 10 সেকেন্ড করে, তাহলে যেন আপনারা ভিডিও যখন দেখবেন তখন লাস্টের দিকে চলে আসবেন, এসে এখান থেকে আপনারা লেকচার গুলো তুলবেন। আর পুরো লেকচার দেখতে চাইলে তো দেখবেনই, বাট লেকচার তোলার সুবিধার্থে এই কাজটা করলাম আমি। আপনারা এখান থেকে লেকচার গুলো তুলে নেবেন, ভিডিও দেখে লাস্টের দিকে এসে জাস্ট পজ করে করে পেজ গুলো থেকে লেকচারটা তুলে নেবেন। এটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন, হ্যাঁ? এটা ক্লিয়ার করে লিখে দিই, লিটমাস। সমস্যা নাই, ভিডিওতে তুমি জাস্ট আসলে পেজটা আসলে পজ দিয়ে দিবা, ভিডিও পজ দিয়ে তুমি দেখে নিবা। ওকে, সো আজকে এখান পর্যন্তই থাকলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ।